পাঁচজন আর্জেন্টাইন রেফারি, এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে যে ইতিহাসে কখনো এক ম্যাচে একই দেশের পাঁচজন থাকেনি, কেন দেয়া হলো, কি জন্য দেয়া হলো, উদ্দেশ্য কি? আপনার কাছে আসলে ব্যাপারটা কেমন মনে হয়? রেফারির ব্যাপারটা আসলে অনেক কিছু বলা যায়। আপনি ফ্যান পার্সপেক্টিভে অনেক কথা বলতে পারেন, প্লেয়ারদের পার্সপেক্টিভে, বা আমি যদি অ্যানালিস্টদের পার্সপেক্টিভ বলি, ওইখানে অনেক ধরনের কথা হচ্ছে। যেমন এই ডিবেটটা তো মেইনলি স্পার্ক করেছে আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচটার পর থেকে, যে ওই ম্যাচে যেরকম বিতর্ক তৈরি হয়েছে সেটা এইখানেও হবে নাকি। এই বিতর্কটাকে আরও বেশি উস্কে দিয়েছিল আসলে গত বিশ্বকাপেও পর্তুগালের বিপক্ষে, কিন্তু পর্তুগালের একটা ম্যাচেও ছয়জন না 5জন আর্জেন্টাইন রেফারি ছিল। ওইটাকে ঘিরে কিন্তু পর্তুগাল ম্যাচের আগে কমপ্লেন জানিয়েছিল যে তারা ম্যাচে থাকাকালীন সময় কেন আর্জেন্টাইন রেফারিরা তাদেরকে অফিসিয়েট করবে। বাট আমি যেটা দেখলাম যে ফ্রান্স আসলে এই ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছে। ফ্রান্সের কোচ এবং দেশম এবং এমবাপে দুইজনই, যে এটা আসলে খুব একটা ম্যাটার করবে না, এবং সে আসলে আর্জেন্টাইন ম্যাচের যে রেফারি তাকেও সে সাপোর্ট দিয়েছে। সো আসলে দেখা যাক। জিনিসটা হচ্ছে যে ফিফাও কিন্তু খুব চাপে আছে। ফিফাও আর্জেন্টিন ম্যাচের পর থেকে শুধু যে বাংলাদেশি ফ্যানরাই যে তাদেরকে এভাবে কথা বলছে এমনটা না। আপনি যদি টুইটারে যান, আপনি যদি গ্লোবাল সোশ্যাল মিডিয়াতে যান, বা সাবেক ফুটবলারদের দিকে যান, তারাও বলছে যে এখানে ফিফা একটা ব্লান্ডার করেছে। হয়তোবা এই ম্যাচে আপনি যদি ওই কোনো ফ্যাক্টর নাও থাকে, কোনো কনস্পিরেসি থিওরি যদি বাদও দেই, ফিফা ওই প্রেশার থেকে হয়তোবা। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। ফ্রান্সকে হয়তো কিছু ফেভার দিতে পারে। কেন? কারণ হচ্ছে যে আর্জেন্টাইন রেফারি হয়তোবা ফ্রান্সকে বাড়তি সুবিধা নাও দিতে পারে, বা ফ্রান্সের দিকে অবিচার করতে পারে, এরকম একটা সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। সো ওই জিনিসগুলো আসলে নস্যাৎ করতে, বা ওই সম্ভাবনা বা কথাগুলোকে উড়িয়ে দিতে হয়তোবা ফিফা উল্টাপাল্টা কিছু করেও বসতে পারে, বা রেফারিরা মরক্কোর বিপক্ষে উল্টাপাল্টা কিছু করে বসতে পারে, এরকম একটা সম্ভাবনাও আছে। আবার কিছু নাও হতে পারে। এটা আসলে অল কনস্পিরেসি থিওরিজ। বাট এগুলো নিয়ে আসলে যদি আমি সেইন মাইন্ডে কথা বলতে যাই, এটা আসলে এরকম একটা সুন্দর ম্যাচের আগে আমার কাছে বলাটা মনে হচ্ছে না খুব একটা। আচ্ছা, আমরা একটু অন্য আর্জেন্টিনা ম্যাচের দিকে ফিরতে চাই, একটু আলোচনা করি। সেটা এই যে গত ওয়ার্ল্ড কাপে যে মরক্কো এবং ফ্রান্স লড়েছিল, এবং এই ওয়ার্ল্ড কাপে আবারও সেমিতে দুই দলের লড়াই, ওই ম্যাচ এবং এই ম্যাচের মধ্যে, অর্থাৎ 2022 এবং 2026-এর ফ্রান্স মরক্কো লড়াইয়ের মধ্যে পার্থক্যটা কেমন আপনার চোখে? পার্থক্যটা আসলে আমি বলবো অনেক জায়গাতে। যেমন হচ্ছে, আমি যদি মোটা দাগে বলি, তাহলে ফ্রান্স আবারও ফেভারিট থাকছে, যেটা আপনিও শুরুতে বললেন। কিন্তু মরক্কো দলটা এবার অনেক বেশি ম্যাচিউর। গতবার যেটা হয়েছিল যে মরক্কো যখন সেমিফাইনালে উঠেছিল, এটাকে অনেকটা আপসেট হিসেবে ধরা হয়েছিল, যে মরক্কো এত খর্বশক্তির একটা দল নিয়েও কোনোভাবে হারিয়ে দিয়েছে। পর্তুগাল, স্পেনকে টপকে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবারের দলটা যেটা হয়েছে যে এবার তাদের নতুন কোচ ওহাবি, তিনি মাত্র 3 মাস আগে দলের দায়িত্ব নিয়েছেন, এবং গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপে 3 মাস আগ পর্যন্ত যে ছিলেন, যে ওয়ালিদ রেগ্রেগুই, উনার যে গুড ওয়ার্কটা ছিল, সেই ওয়ার্কটা কিন্তু ওয়াহাবি ক্যারি ফরওয়ার্ড করতেছেন, এবং এই দলটাকে আরও বেশি ম্যাচিউর মনে হচ্ছে। তাদেরকে স্রেফ একটা কাউন্টার অ্যাটাকিং টিম মনে হচ্ছে না। তারা সাফার করতে পারে, তারা মিডফিল্ড কন্ট্রোল করতে পারে, এবং তারা এমনকি কোন মুহূর্তে আসলে অ্যাটাকের টেম্পো বাড়িয়ে কমিয়ে আপনার ম্যাচটাকে কন্ট্রোল দিতে হবে, সেটাও কিন্তু তারা বেশ ভালো মতোই উপলব্ধি করতে পারে। সো এই জায়গাটাতে ফ্রান্স যে সমস্যাটায় পড়বে, যে এটা অনেকটা মজার শোনালেও সত্যি, যে ফ্রান্সের ফুলব্যাক ভার্সেস মরক্কোর ফুলব্যাক, ফ্রান্সের মিডফিল্ড ভার্সেস মরক্কোর মিডফিল্ডের শক্তিমত্তার পার্থক্য খুব একটা বেশি না। আপনি যদি তাদের বিশ্বকাপের পারফরমেন্স এবং তাদের প্র্যাকটিক্যালি তারা যেভাবে কেমিস্ট্রিটা ফর্ম করে,